কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে নতুন ব্লগ শুরু করলাম। আর এই যে সকাল সকালে ঘুম থেকে উঠেই পুরা মানে একদম যত কাজ ছিল সব কাজ করে ফেলে ঘুম থেকে উঠেই আর একটু শাক কাটতেছিলাম, থালাবাটিগুলো দিয়ে নিলাম, একদম গরম মুসলাম। আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয় নাই, কারণ প্রতিদিনই একঘেয়েমি কাজ কাজ কাজ, শুধু কাজই শেয়ার করি। আর এখানে প্লেট বাটির যা ছিল সব কিছু দিয়ে ফেলছি, জাস্ট শুধু এখন এটা ধুবো আর নাস্তা বানাবো। আর একদম পরিষ্কার, একদম পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে পরিষ্কার। আর এই যে এই জায়গাটা এখন যেটা করছি, এই যে পাট শাক ভাজি করবো, আজকে পোলাও মাংস রান্না করবো। গতকালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমাদের আসলে প্ল্যান ছিল হচ্ছে বাইরে খাবো পহেলা বৈশাখের দিনে। অনেক বছর ধরে বাহিরে খাওয়া পরে আর বাসাও খাওয়া পরে, যখন বাসায় রান্না করি অনেক আয়োজন করতে হয়। তোমাদের গত ব্লগে শেয়ার করছিলাম যে অনেক কিছুর আয়োজন করতে হয়। রান্না করলাম না, কালকে ভাবলাম যে বাহিরে গিয়ে খাবো, পান্তা খাবো, ইলিশ খাবো। মেলার মধ্যে, বৈশাখী মেলার মধ্যে কিন্তু এগুলো বিক্রি করে। তো গিয়ে দেখি যে ওইরকম কিছু না, মানে এই পয়লা বৈশাখের যে খাবারগুলো ওগুলো না, জাস্ট সবাই মিলে একসাথে আসলো আনন্দ। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সকালবেলার কাজ করতে হয়। আর মাঝে মধ্যে কি করি, রাত্রেবেলাও করে রাখি। যেদিন রাত্রেবেলা কাজ করে রাখি সেদিন কিন্তু আর সকালে কাজ করি না। আর আজকে তেমন কাজ ছিল না, শুধু রুমটাই মুছলাম, রুমটা ঝাড়ু দিয়ে রুমটা মুছলাম। আর দুই পাশে দুজন ঘুমাইতেছে। আর বাসায় আসছে ছোট বোন, আর ছোট বোনের মেয়ে নিয়ে আসছে। ভাবলাম যে বোনের নিয়ে একটু নাস্তাটা করি সুন্দর করে। আর আজকে একটু কোর্টে যাব, কোর্টে গিয়ে আমার প্রচুর কাজ পড়ে আছে। কয়েকদিন ধরে ভাবছি যে কোর্টে যাব, যেতে পারছি না। দেখো কি সুন্দর ফুলকো একটা রুটি হয়, ফুলকো গরম গরম রুটি। এই যে সবগুলো রুটি এত সুন্দর করে ফুলছে, কিন্তু দুঃখের বিষয় একটার ভিতরে এরকম করে হাত গেছিল, মানে এইভাবে ধরতে গেছি, একটা আঙুল পুরা রুটির বাপ রান্না করার যে বাপগুলা, মানে ডাকনা উঠাইলে যে বাপ। সকালবেলার এই নাস্তাটা করতে গেলেই আমার সব সময় খালি সৌদি আরবের কথা মনে পড়ে। আমি জানি না কেন, তোমরা জানো যে কি পরিমাণ খাবার খাই সকালবেলা। এত পরিমাণ খাবার ছিল, কখনো আমার এইরকম রুটি বানায় খাবো জীবনে এটা আমি কখনো ভাবি নাই। তো যাই হোক, বাংলাদেশে যেই নীতি ওইভাবে চলতে হয়, সৌদি আরবে যেই নিয়ম এই নিয়মে চলে আসছি। নাস্তা করলাম, চা খেলাম। আর পোলাও মাংস যেহেতু রান্না করবো, এই যে পোলাও মাংসটার ইয়েও করলাম, মানে পোলাওটা বসাই দিলাম, কারণ কারেন্ট থাকে না। জানো বাংলাদেশে বর্তমানে কারেন্টের অবস্থা খুবই খারাপ। আহারে খাবার পানিটা পড়লো রে। পাকা জায়গার মধ্যে পানি পড়া মানে এটা হচ্ছে এক ধরনের বড় ধরনের অভিশপ্ত একটা কাজ, পাকা জায়গার মধ্যে পানি পড়াটা। আর আমাদের এই আর সিঁড়িটা আর আমাদের এই পুরাটা জায়গা কিন্তু প্রতিদিন মুছে বুয়া রাখছে মামিয়ে। আর অন্য জায়গার মধ্যে দেখি যে চুল দিয়া মানুষের জিনিস রাখে। অন্যান্য জায়গার মধ্যে দেখি বাড়িওয়ালারা কিন্তু বারাটিয়াদের থেকে টাকা নেয় এই সিঁড়ি ঝাড়ু দেওয়া বা এরকম। আমাদের মামি কিন্তু এরকম করে না, চুল দিয়া ইয়া করেন, চুলও নেন। আচ্ছা না চুল তো জীবনও দিব না। জিজ্ঞেস করলাম মানুষ এখন কতটা ইয়া হয়েছে, আমি খালি এই চিন্তা করি, মানে চুল দিয়া জিনিস কিনে। যেই চুল একটা পুরুষের দেখা নাকি হারাম, সেই জায়গার মধ্যে চুল দিয়ে জিনিস কিনে। আর এই যে দাঁড়া, এই যে কি নিয়ে আসছি এখানে, চা পাতি পানি সহকারে নিয়ে আসছি গাছে গোড়ায় দেওয়ার জন্য। যে আমি এখানে গাছ লাগাইলাম, এখন এখানে দিয়ে দিব। এখানে চাল কুমড়ার বিচে বুনছি। আর এখানে অনেক রকমের গাছ লাগানো হয়েছে অলরেডি। এই যে মিষ্টি কুমড়ার গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে দেখলে। রাত্রেবেলা অবশ্য পানি দিয়ে গেছিলাম একটু। এই যে পুঁই শাক হয়েছে, পুঁই শাকগুলোর অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই, বৃষ্টি হইলে আরও বেশি ভালো হবে আর কি। আজকের ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। এই যে একদম রোদও না, আবার বাতাস, সুন্দর বাতাস। আর সত্যি কথা বলতে কি, শীতের দিনে কিন্তু মানুষে রোদ্রের জন্য অনেক করে যে রোদ উঠুক, কিন্তু গরমের দিনে রোদটা কিন্তু তেমন একটা পছন্দ করে না। পোলাওটা এই যে
ঘি দিয়ে রান্না করি। তাসমিয়ার শাশুড়ির হাতের ঘি মানে এত সুন্দর গ্রান। হ্যাঁ, ঘি দিয়ে যে পোলাও খায় এটা আমার আসলে তেমন একটা, এটার প্রতি আমার কোনো ইন্টারেস্টিং ছিল না, কারণ বাংলাদেশের ঘি আর ওই ঘি আর এর মধ্যে তফাৎ আছে মেলা। বসে পড়লাম মুরগি কাটার জন্য। আর এই মুরগিটা কবে নিয়ে আসছিস বলো তো? কয়েকদিন আগে নিয়ে আসছি, 4টা টুকরো করে দিছিল। একটা দিয়ে বানাইলাম, মোমো বানাই খাইলাম। আর 3 টুকরা কিন্তু রয়ে গেল। আর আরেক টুকরা আমি বুকের মাংস যেটা, এটা কিন্তু একদম টোটালি রান্না করে খাই না, কারণ এটা দিয়ে আমার বিভিন্ন রকমের রেসিপি করতে হয়, তার জন্য রেখে দিলাম এই যে ছোট পাতিলের মধ্যে। দেখো, আর রান গলা তারপরে হাত পা যা আছে সবকিছু মিক্সড করে হচ্ছে রান্না করে ফেলি। তো আজকে রানগুলোই রান্না করবো। বুকের মাংস তো রান্না করি না, কখনোই করি না, করা পরে না, খুব কম। যদি মেহমান বেশি আসে, ধরো একটা মুরগি পুরাটা রান্না করতে হবে, তখন হচ্ছে রান্না করে ফেলি। আর আমি মুরগি কিনতে গেলে সবসময় দোকানে বলি যে বড় মুরগি দেওয়ার জন্য। দুঃখজনক কথা, কারেন্টটা মাত্র চলে গেল। হ্যাঁ, আর এই যে এখানে সবকিছু কাটা বাছা করে নিলাম রান্নাটা করার জন্য। এখানে মুরগির মাংসটাও কেটে নিলাম, কেটে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর তাসমিয়াকে দিছি করার জন্য, পাট শাকটা কাটার জন্য। আর আজকে পাট শাকটা বাজি করবো নাকি করবো না বুঝতে পারতেছি না। পোলাওটা যেহেতু রান্না হয়ে গেছে, তো মাংসটা রান্না করতে আমার সময় লাগে না। আর আমার কেন জানি মনে হয় কি, আমার শরীরে মনে হয় অদ্ভুত কিছু আছে, কাজ করতে আমার একটু সময় লাগে না। আমি অনেক দ্রুত কাজ করে ফেলি, আমার রান্না বান্না বলো, যে কোনো কাজই বলো। আর করবো না কেন, আমার বিরক্ত লাগে কাজ নিয়ে রিল্যাক্স করে কাজ করতে। আর এই যে এখানে মুরগিটা বসা দিলাম, মুরগির মধ্যে একটু আদা রসুনের পেস্ট একটু ভালো করে তেলের মধ্যে বেজে নিলাম, তাহলে কিন্তু এটা স্মেলটা একটু বেশি ভালো আসে। আর এই যে হলুদের মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে ওই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। আর জিরার গুঁড়ো ছিল না, জিরার গুঁড়ো দিলেও একটু বেশি ভালো লাগে, বাট আমার কাছে ছিল না যেহেতু। আর আজকে দিব না যেহেতু নাই, আর আয়োজন করতে পারবো না। গোটা জিরা কিন্তু ঘরে আছে। তরকারিটা ওইখান দিয়ে রান্না হোক। আর যেটা করি পোলাও রান্না করার একদম 10 মিনিট পরে কিন্তু একটু হালকা করে নাড়া দিয়ে দিতে হয়, না কিন্তু পোলাওটা সমান হয় না। হ্যাঁ, আবার একটু সমস্যা হয়। কি সুন্দর গ্রাম, মাশাল্লাহ। একদম আবার তেলগুলো একসাথে হয় না, মানে তেলগুলো এক সাইডে চলে যায় আর ভাতটা হচ্ছে এক সাইডে চলে যায়। এই জন্য এই যে সময়টার মধ্যে একটু হালকা করে এই যে নাড়াচাড়া দিলে একদম কি সুন্দর ঝরঝরা ভাতটা হয়েছে। এত অল্প সময় লাগে। আর একটা কথা বলি তোমাদেরকে, আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্ট অথবা কোনো পেঁয়াজ ইউজ করি নাই, কিন্তু এই পোলাওটা খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, কোনো আদা রসুনের পেস্টও দিই নাই। একদম কতটুকু বোঝা যায় না, একদম ঝরঝরে হয়েছে ভাতটা, সুন্দর হয়েছে। চলে এলাম এই যে বাইরে গেছে গোসল করার জন্য। ভাবলাম যে এই সুযোগে একটু বিছানাটা সুন্দর করে পেতে দিই। বাইরের বিছানাটা প্রতিদিনই পরিষ্কার করি। বাই তো আর সবসময় ঘরে থাকে না, বিকাল হইলে বাইরে চলে যায়। আর রাত্রেবেলা অনেকটা সময় হচ্ছে বাইরে সময় কাটায়, কারণ একটা ছেলে মানুষ বলো তো বাসার ভিতরে কতক্ষণ থাকা যায়। এখন বেচারা অসুস্থ, এই জন্য এখানে আছে আমার এখানে। সুস্থ থাকলে তো একদিনও থাকতো না, এর আগে কিন্তু একবার আসছিল, তোমার সাথে শেয়ার করছিলাম। 1 মাস 2 মাস আগে মনে আসছিল একটা কাজে। তো ওই কাজ শেষ আর সাথে সাথে দৌড় দিছে, মানে আর নাই। সবাই ওনারা বাইরে কিন্তু সবাই কিন্তু ফ্যামিলির মধ্যে ফ্যামিলির অনেক বেশি ভালোবাসে, বাচ্চাগুলোকে অনেক বেশি ভালোবাসে। তো ভাই নাকি বলে যে আমি কি একটা বিপদে পড়লাম, আমার বাচ্চারা কি খায় না খায় কি করে। আমার যাকে বলে ঠিকমতো বাজার করে খাওয়ায়ও, ঠিকমতো রান্না করে খাওয়ায়ও। আমি বাসা থাকলে তো মজা নিয়ে আসে আর কি। মজা বলতে ওই যে আগলা যে খাবার টাবার, ফল, তারপরে কিছু চিপস টিপস, আইসক্রিম টাইসক্রিম, যেটা তোমাদের ভাইয়া প্রতিদিন নিয়ে আসতো, তোমার সাথে শেয়ার করতাম। মেয়ের জন্য ফুচকা নিয়ে আসতো, হালিম নিয়ে আসতো, চিকেন ফ্রাই নিয়ে আসতো, প্রতিদিন যেটার একটা নিয়ে আসে। ওনারা বাইরে কিন্তু এই স্বভাব। প্রতিদিন সন্ধ্যার পরে বাইরে থেকে কল দেবো, কিছু লাগবে, বাসায় কিছু লাগবে। এই জিনিসটা আমার এত ভালো লাগে, শুধু আমার না, আমার ফুল ফ্যামিলির এইরকম ভালো লাগে, পছন্দ করে তোমাদের বাইরের এই স্বভাবটা। আর এই যে বাইরের রুমটা একদম সুন্দর করে গুছিয়ে রুমটা মুছেও দিলাম, এখন আর কোনো ঝামেলা নাই। এই যে এই রুমটা একদম পুরা গুছানো শেষ, ফ্লোরটা মুছে নিলাম, এখন একটা শান্তি। এখন দেখি তরকারিটার কি অবস্থা। ও মাশাআল্লাহ, একদম তাসমিয়া আবার মাঝখান দিয়ে একটু লাড়াচাড়া করলো, মানে লাড়া দিয়ে গেছে এখানে। এই যে একদম কষানো শেষ, আর এখন শুধু একটু জল দিয়ে দেবো। বিসমিল্লাহ।
রান্না বান্না শেষ, এখন পাকঘরটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিব। যেহেতু ফ্লোরটা আমি একবার মুছছি, আবার কিন্তু রান্না করার পরে কিন্তু আরেকবার হালকা করে মুছে দিলে হয়, কারণ ফোটা ফোটা পানি পরে, পানিগুলো পারলে না আবার দেখা যায় কি ময়লা হয়ে যায়। আর একটা আপু না কয়েকটা আপু কমেন্ট করছো যে আপু কবে তুমি সৌদি আরবে যাবা, কবে তোমার সৌদি আরবের ব্লগ দেখবো। সৌদি আরবের ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে, ইনশাল্লাহ আপু যাব। দেখো আমি বাংলাদেশে এসে কিন্তু অনেকগুলো কাজ নিয়ে আটকা পড়ে আছি, যেগুলো হয়তো কয়েকটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কয়েকটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে হ্যাঁ ইনশাল্লাহ কাজগুলো হোক, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব। অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে বসে আছি। এই কাজগুলো শেষ হলে তারপরে সৌদি আরবে যাবো ইনশাল্লাহ। তবে হ্যাঁ খুব শীঘ্রই সৌদি আরবের ব্লগ দেখতে যাবে। আর তোমাদের ভাইয়াও তো এখন আর আসতে পারবে না, ছেলে যদি আসে তাহলে তো আসলো, ছেলে আসলে আর ছেলের সাথে একসাথে চলে যাব। আর যদি ছেলে না আসে তাহলে একটু দেরি করব, মানে একটু আর কিছু কাজ আছে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আমি আগে বলবো না, কারণ কি আমি যে আগে বলি তাইলে না আমার ওই কাজটা হয় না। আমি অনেক দেখছি, অনেকবার দেখছি যে আমি যেই কাজটা তোমাদের সাথে বা মানুষের সাথে শেয়ার করি সেটা আমার কিছুতেই হয় না, অনেক কষ্ট হয় কিন্তু অনেক দেরি হয়। তো আমি চাচ্ছি না যে দেরি করে এই কাজটা করতে। আমি চাই যে আজকে হয়ে যেত, কালকে হয়ে যেত আমার কাজগুলো। মানে এই কাজগুলোর জন্য আমি সৌদি আরবে যেতে পারছি না। এত কষ্ট লাগে তোমাদের বুঝাইতে পারবো না যে এটা যে কি পরিমাণ কষ্ট। সৌদি আরব ছাড়া আমি থাকতে আমার এতটা কষ্ট হচ্ছে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলটার পাকঘরটা পরিষ্কার করে নিলাম। আর দেখো মানে সব কাজ শেষ, রান্না বান্নার থেকে দূরে, শুধু গোসল করব। আর এই যে কারেন্টটা চলে আসছে, হ্যাঁ এটা কি একটা কাজ বলো তো? আমি আজকে কতদিন ধরে অন্ধকারের মধ্যে ভিডিও শ্যুট করতেছি। তবে রিং লাইট নিয়ে আসবো। রিং লাইটটা আসলে কারেন্টই তো চলে না, চার্জ লাইট দিয়ে তো আর চলে না। তো দেখা যাক কি হয়, একটা যে কোনো ব্যবস্থা নিতে হবে, কারণ ভিডিও একদম অন্ধকার আসে, ভালো দেখা যায় না। এই মাংস তরকারিটাও রান্না করে ফেলছি, গরম দেখা ইয়ের উপরে রাখছিলাম, আমার উপরে। এই যে এখানে মাংস তরকারিটা রান্না শেষ, এখানে পোলাওটা রান্না শেষ, আর এই যে সালাদ কেটে নিলাম, আর বাইয়ের জন্য এই যে সব কিছু রেডি করে দিলাম। আর আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে পাট শাকটা ভাজি করছি। আর এই যে দেখো আমার পাকঘরের কাজ। আবার দেখবো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার কতগুলো হাঁড়ি পেতেল হয়ে থাকে। হ্যাঁ এটাই আসলে মেয়ে মানুষের জীবন। কি ছেলেরা মনে করো যে মেয়েরা ঘরের মধ্যে বসে বসে খায়, আসলে ভুল ধারণা। আর আমার তো আরো অনেক কাজ থাকতো, যদি আমার বাচ্চাগুলো স্কুলে দিতাম আর কি, তাহলে তো প্রচুর কাজ থাকতো আমার। বাচ্চাগুলোরা স্কুলে দেওয়া আনা, এটা কিন্তু অনেক বড় কাজ একটা মায়ের জন্য। এটা বা ছেলেরা কিন্তু কম পারে, মেয়েরা কিন্তু এই কাজটা বেশিরভাগ করে। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের রেডি করা, তারপরে গোসল করা, খাওয়া দাওয়া, অনেক কাজ, অনেক। তো এই তো যে পাট শাক ভাজি করলাম, পাট শাক এখন পান্তা ভাত দিয়ে খাবো, অনেকে পোলাও দিয়ে, জীবনে খাইনি পাট শাক। এই যে তাসমিয়া, তুমি কি এখন খাইবা মো? এখন খাবা? তো যাও খাও, তোমার ক্ষুদা লাগছে পোলাও দেখা? ও আমার মেয়ে তো নাস্তা করে নাই তো না। আরে আমার শোনা, তাড়াতাড়ি খাও। আমার মেয়ে এখনো নাস্তাই করে নাই। বাই বাই, যে সব রেডি, বসে পড়েন খাইতে। চলো এখানে খাবার নিয়ে নিলাম, সেন্ট লেবু, সালাদ, আর এই যে মাংস টাংস নিয়ে নিলাম। আজকে মাংসই খাই, কারণ পাট শাক দিয়ে পোলাও দিয়ে আমি কখনো খাই না, এই জন্য সাহস পাইলাম না নেওয়ার জন্য। আর রান্না করলাম কেন, গতকালকে পাট শাকগুলো নিয়ে আসছি, কারণ আজকে যদি রান্না না করি আগামীকালকে আবার মানে 3 দিন হয়ে যাবে পাট শাকের বয়স। এই জন্য রান্না করে ফ্রিজে রাখলে সমস্যা নেই। বুঝলা? কাগজি লেবু না কি লেবু বলে গেলে, সেন্ট লেবু। খাওয়া দাওয়া করে আর দেরি করলাম না, একদম তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। কারণ আমি যেখানে যাব এবার নিয়ে 3 দিন ডেট দিছি, যে আস্তে আসলে কাজটা তো আমার, ঠিক আছে, উনি কাজটা করে দেয় আর আমার জন্য হচ্ছে উনি অপেক্ষা করে, বাট আমি যেতে পারি না। হ্যাঁ আর যাব কি মানে প্রথম দিন যে যাতে নিয়েছিলাম বরাবর নিয়ে গেল, কথা আমার সাথে শেয়ার করলাম। তারপরে আবার ডেট দিছিলাম, সেদিন আমি অসুস্থ হয়ে পড়ি, অনেক অসুস্থ ছিলাম, তখন যেতে পারি নাই। আর আজকে ডেট দিছি, আজকে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এই যে আমার শরীরে যেহেতু গরম লাগছে, তোমাদের সাথে শেয়ার করি যে আমার গরম লাগে না বেশি। আর এখন আমার গরম লাগতেছে, তার মানে বাংলাদেশে গরম পড়ছে। হ্যাঁ এখন গরমের দিনে গরমটা কিন্তু খুবই খারাপ লাগে। আর প্রচুর রোদ উঠে এখন, বৈশাখ মাসে পড়লো। আর একটা জিনিস শেয়ার করার জন্য তোমাদের সাথে আজকে কি ক্যামেরা অন করলাম, সেটা হচ্ছে এই যে দেখো, এই যে গাছের মাঝখানে যে কতগুলা
প্যাকেট দেখা যাচ্ছে, মানে কি বলে এটাকে, ব্যানার নাকি কি জানি না। তো এই যে সাদা সাদা ছোট ছোট প্যাকেটগুলো দেখা যাচ্ছে, এই যে এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে মোবাইল নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই সাইডে দেখা যায়। এগুলার পেছনের কারণ কি বলতো, এটা হচ্ছে আমাদের এখানে বড় বিরাট বড় গরুর হাট হয়। হ্যাঁ, এগুলা দিয়ে পুরাটা হচ্ছে গরু, এত এত গরু থাকে। সেদিন হচ্ছে গরুর হাটের দিন এখান থেকে রাস্তার মধ্যে মানুষ চলাচল করাটাই খুব টাফ হয়ে যায়। তো তার জন্য জায়গাগুলো বুকিং করে রাখছে আর কি, কার কার গরু এখানে রাখবে আর কি। তো জিনিসটা কিন্তু ভালোই লাগে না, ওরা অনেক আগের থেকে, আর মনে 15-20 দিন আগে থেকে এটা বুকিং করা এইভাবে। এটা কি পূজা হইতেছে? গণেশ পূজা না? তো এখানে গণেশ পূজা হচ্ছে, সুন্দর লাগতেছে আমার কাছে পরিবেশটা, দেখো কি সুন্দর। হ্যাঁ, আর এটা হচ্ছে এই পুরাটাই হচ্ছে ওনাদের এই যে ও গণেশ পূজা, ওই যে লেখা আছে এখানে। এই এলাকাটাকে কি বলে, তাঁতিবাজার বলে, সদরঘাট বলে, আবার শাঁখারীপট্টি বলে, মানে সবকিছু আশেপাশেই একদম কাছাকাছি। এই জন্য কোনটা কোন জায়গার নাম আমি বলতে পারছি না। তবে এই এলাকাটা হচ্ছে পুরোটাই হিন্দু, সবগুলা হিন্দু। আর আগে অনেক বেশি হিন্দু ছিল। এখন যারা উকিলে চেম্বার নিয়ে বসে, বড় বড় বাড়ি, তা এগুলো কিন্তু সব হিন্দুদের ছিল। আমি শুনছি এখান থেকে নাকি অধিকাংশ হিন্দু ইন্ডিয়া চলে গেছে যুদ্ধের সময়, কারণ যুদ্ধের সময় নাকি অনেক ঝামেলা হতো। যাক, আমি ওগুলার ব্যাপারে যেহেতু জানি না, কথা বলবো না। তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণ যে রাস্তাটা দিয়ে কোর্টের দিকে ঢুকছিলাম, এখানে যায় প্রত্যেকটা বাড়ির সামনে সামনে হচ্ছে এরকম করে মূর্তি বানানো হয়েছে। আর এটা হচ্ছে গণেশ পুজো হচ্ছে তাদের। এগুলা কি পাকা কাঁঠাল নাকি কাঁচা? কাঁচা তরকারি খাওয়ার জন্য না? ও আচ্ছা আচ্ছা, এই যেখানে কাঁচা কাঁঠাল, এগুলা ভাবছি পাকা কাঁঠাল বের হয়ে গেছে। এটা হচ্ছে কোর্ট কাছারির ভিতরেই বাজার আছে একটা, বাজারের আর কি। এই যেখানে আম, বিভিন্ন রকমের সবজি, এই যে এগুলাকে আমরা এত ছোট ছোট, আমরা তেঁতুল। ও আচ্ছা আচ্ছা, অনেক ছোট ছোট সিঙ্গারা। হ্যাঁ, এই যে একদম পিচ্ছি। আমার এখানকার কাজ শেষ, আমি এখন চলে যাচ্ছি। আর কি জন্য আসছি সেটা কিন্তু তোমার সাথে শেয়ার করলাম না। তোমাদেরকে বললাম যে যেই কাজে আসছি যদি কখনো সাকসেস হই, এর আগে আরো অনেকবার আসছি, অনেক কিছু করছি, সাকসেস হই নাই, তোমাদের সাথে বলিও নাই। আর এই যে চলে যাচ্ছিলাম, এই রাস্তাটা পুরোটা হচ্ছে একদম, এটা আরেকটা রাস্তা, এটা হচ্ছে শাঁখারীপট্টি মধ্যে, মানে এই এলাকাটার মধ্যে সবে হচ্ছে হিন্দু। আর ইন্ডিয়া থেকে যারা এরকম বাজে কমেন্ট করো যে বাংলাদেশের হিন্দুরা অনেক কষ্টে আছে, আসলে কিন্তু না, আমরা সবাই মিলেমিশে থাকি। হিন্দু মুসলমান এখানে কোনো ইয়া নাই আমাদের। আমার লাইফে আমি কখনো শুনি নাই যে হিন্দু মুসলমানের ঝগড়া লাগছে। হ্যাঁ, আমি কোনোদিনও শুনিনি। আর এই যে দেখো সুন্দর করে পূজা করছে সবাই, সুন্দর লাগছে ব্যাপারটা। মানে যেখানে এই যে পুরাটা রাস্তা, আর ওইদিকে আরো অনেক সুন্দর ছিল, ওগুলো আসলে মনে ছিল না। আমার কাজ বাজ শেষ। যেটা বলতে দিছিলাম যে যারা না দেখে, না জেনে, না বুঝে এই যে বাজে বাজে কমেন্ট করো ইন্ডিয়ার মানুষেরা বা বাংলাদেশের থেকে যারা গুজব ছড়ায় যে বাংলাদেশের মধ্যে হিন্দুরা অনেক কষ্টে আছে, কিন্তু না, বরঞ্চ মুসলমানদের থেকে ওনারা কিন্তু অনেক বেশি খরচা করে। হ্যাঁ, অনেক ভালো আছে, কারণ এই এলাকার মানুষ সব ব্যবসায়ী। এই যে দেখতে পাচ্ছ পিছনে সব ব্যবসা করে। এখানের মানুষ চাকরি করে খায় এরকম না, অনেক বড় বড় বিজনেস। খুব ভালো লাগে। হ্যাঁ, তো এখানে এরকম বাজে কমেন্ট করে লাভ নাই। আমরা মুসলমান হিন্দু সবাই মিলেমিশে থাকি। আমার লাইফে আমি কখনো শুনি নাই যে হিন্দু মুসলমানের ঝগড়া লাগতে। হ্যাঁ, কখনো আমরা ঝগড়া লাগিনি। সবার সাথে সবার একটা আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা সবার সাথেই আছে। এই যে এখানে একটা, এই যে দেখো কি সুন্দর, আর উপরে ডেকোরেশনগুলো অনেক বেশি সুন্দর করছে। এই যে দেখো, হ্যাঁ, আর আমি এই যে এখানে স্বাধীনভাবে ভিডিও করছি, কেউ আমাকে বাধা দিচ্ছে না, কোনো কথা বলছে না, ঠিক আছে। ঢাকা শহর নাকি থাকার জন্য আরাম না, খাওয়ার জন্য আরাম না। আসলে কিন্তু সব জায়গায় যার যার এলাকার মধ্যে তার জন্য ভালো লাগে। যেমন যারা গ্রাম থেকে আসে তারা কিন্তু শহরে থাকতে পারে না, বলে যে শহরে অনেক কষ্ট, থাকার কষ্ট, হাঁটার কষ্ট, বসার কষ্ট, সব কিছুর মধ্যে নাকি কষ্ট। আর আমরা যখন গ্রামে যাই তখন আমাদের এরকম মনে হয় যে অনেক কষ্ট, গ্রামের মানুষ কীভাবে গ্রামে থাকে। আসলে কি বলতো, যে যেখানে তার জন্ম হয়েছে, বড় হয়েছে, সেই এলাকাটাকে ভালোবাসে, ওই এলাকার মানুষগুলোকে ভালোবাসে, ওইখানে কিন্তু থাকতে পছন্দ করে। তো দেখো, এটা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা। আর বুড়িগঙ্গা
বুড়িগঙ্গা এখন জোয়ার চলছে, এখন যেহেতু বৈশাখ মাসে নতুন পানি আসে, নতুন মাছ। আর আমাদের এই নদীতে কিন্তু প্রচুর মাছ ছিল, এখানে এত মাছ ছিল, এখন কিন্তু কোনো মাছ নাই, যেহেতু এখন এখানে ওই যে একটা কি জানি একটা মাছ আসছে এখানে, যে 3 কাঁটাওয়ালা মাছগুলো, যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওগুলো দিয়ে হচ্ছে এই নদীটা পুরাটা ভরা। আর নদীর যেই মাছগুলা ওগুলা কিন্তু এখন নাই। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলো বাসায় চলে যাচ্ছি। এটা হচ্ছে সাজের বেলায়, আহা কি সুন্দর বলো তো, কে বলে রে ঢাকা শহর সুন্দর না, ঢাকা শহর কিন্তু অনেক সুন্দর। এইমাত্র বাসায় আসলাম, আর আমি এখন শুধুমাত্র গেলাম আর আসলাম, 2000 টাকা শেষ। 2000 টাকা কিভাবে শেষ হলো তোমার সাথে শেয়ার করছি, দাঁড়া। এখানে নিয়ে আসছি 1 কেজি ফুচকা, আধা কেজি ফুচকা, এখানে 100 টাকা, 200 টাকা কেজি। আর এখানে নিয়ে আসছি হচ্ছে চাপাতি, এই যে এই দুইটা 120 টাকা। এখানে একটা সস নিয়ে আসছি, অনেক ভালো একটা সস, যত ব্র্যান্ডের সস দেখো তার থেকে সব থেকে উন্নত মানের, এটা এত টেস্টি এই সসটা। তো এটার দাম হচ্ছে 450 টাকা। হ্যাঁ, এখানে 5 কেজি। আর শুধু ব্র্যান্ডের সিল থাকলে এই যে ওইটা যে একদম হাই কোয়ালিটির এরকম কিন্তু না, দেখবা কম দামের মধ্যে অনেক ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়। এখানে নিয়ে আসছি 1 কেজি চিনি, এটার দাম কত আমার জানি না, হয়তো 100 অথবা 120। লবণটা কত নিচে 30 অথবা 40, আমার খেয়াল নাই। নিয়ে আসলাম 1 কেজি 2 লিটারের একটা মজো। আর এই 2 লিটারের মজো নিয়ে আসছি, প্রথমে 1 লিটার নিয়েছিলাম, 1 লিটারের দাম 70 টাকা, আর এটার দাম 110 টাকা, তাহলে দুইটার থেকে এইটাই ভালো। পরে আবার এটা নিয়ে আসছি 1/2 কেজি করলা, 35 টাকা, লোকটা 40 টাকা দিয়ে আসছি, 5 টাকা আমি আর নেই নাই। আর আমি এই কাজটা করি, আমার কাছে ভালো লাগে আর কি এই কাজটা করতে। নিয়ে আসছি কয়েল লিজার্ড নাকি কি জানি না, হ্যাঁ লিজার্ড, এটা হচ্ছে লিজার্ড কয়েল। বিকেলের নাস্তা এই যে পুরি নিয়ে আসছি 2টা, একটা মজুর ইয়া নিয়ে আসছি। আর এটা এইখানে এখন যেটা করবো, একটু সস দিয়ে দিব আমার বাচ্চাটাকে, আর সসটা তোমার সাথে একটু শেয়ার করি, দাঁড়াও। সসটা অনেক ভালো, অনেক কলিজা পুরা শুকাই রয়েছে আমার এই যে এটা খাওয়ার জন্য। হ্যাঁ, ওই দিন মাছ শ্বশুর বাড়িতে ও আমার সাথে শত্রামি করে এই বোতলের ইচ্ছা মতো জাকিয়েছে, জাকিয়া পরে আমার মুখের সামনে গেছে খুলতে, ও কি করছে সুইটটা আমার মুখে ঘুরে গেছে, আমার শরীরে 1 ফোঁটা পড়ে নাই। বোনদের ভালোবাসা, বোনেরা এত মহব্বত, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমরা 6 বোন, আরো 6টা বোন থাকলে আরো কত যে ভালো হইতো, আলহামদুলিল্লাহ। বসে বসে খাই, মাথা লেগে গেছি। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। কোয়ালিটি